হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আবারও একটা ফার্স্ট সেমিস্টার সেক পেপারের স্পেশাল ভিডিও। দেখো, তোমরা আমাকে বলেছিলে যে ডিস্টিং আর ডমিনেটিং প্রসেস নিয়ে বা অ্যানালাইসিস নিয়ে তোমাদের বুঝতে খুব অসুবিধা হচ্ছে, তো আজ আমি সেটার উপরে ভিডিও বানাতে চলে এসেছি। আজকের টপিক শুরু করার আগে সবাইকে আবারও মনে করিয়ে দিই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের টপিক। দেখো, আমরা হিউম্যান জিওগ্রাফির ওপর পড়ছিলাম, মানে মেথডস অফ হিউম্যান জিওগ্রাফি, কীভাবে আমরা বিভিন্ন রকম হিউম্যান জিওগ্রাফির বিভিন্ন টপিককে আমরা মেথডসের মধ্যে ফেলবো এবং সেগুলোকে কীভাবে অ্যানালাইজ করব সেই নিয়ে অল ডিটেলস আলোচনা করছিলাম আগের দিন। তো আজও আমরা সেই হিউম্যান জিওগ্রাফিরই আর একটা টপিক দিয়ে চলে এসেছি। আগের দিন আমরা পড়েছিলাম টার্নারি ডায়াগ্রাম নিয়ে, আজ আমরা পড়ব ডমিনেন্ট অ্যান্ড ডিস্ট্রিং অ্যানালাইসিস নিয়ে। চলো শুরু করে দেওয়া যাক। ফার্স্টে একটা জিনিস তোমাদের বলি যে এই যে ডমিনেন্ট আর ডিস্টিংটিভ ব্যাপারটা কি তোমাদের আগে বুঝতে হবে, তাহলেই তোমাদের কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাই ফার্স্ট আমরা জেনে নেব ডমিনেন্ট আর ডিস্টিংটিভ অ্যানালাইসিস বলতে আমাদের জিওগ্রাফিতে কি বোঝায়। দেখো, ডমিনেন্ট মানেটার মধ্যে দিয়ে, মানে ওয়ার্ডটার মধ্যে দিয়ে তোমরা এর একটা মানে তো বুঝতেই পারছো যে যে জিনিসটা ডমিনেন্ট করে, যে জিনিসটা প্রভাব বিস্তার করে, তাকে আমরা বলছি ডমিনেন্ট। আর অন্যদিকে ডিস্ট্রিংটিভ মানে হচ্ছে যেটা সবার থেকে ডিস্ট্রিক্ট, মানে যেটা সবার থেকে আলাদা, যেটাকে আমি সবার মধ্যে থেকে বেছে নিতে পারবো আলাদাভাবে, সেই যে ক্যারেক্টারিস্টিক্সটা বা সেই যে প্রভাবটা আমরা রিপ্রেজেন্ট করি বা প্রকাশ করি, সেটা হচ্ছে ডিস্টিংটিভ অ্যানালাইসিস। তো চলো আমরা সংজ্ঞাটা দেখে নিই কী বলছে। বলছে যে dominant and distinctive analysis is an important technique to study or identify the dominant and distinctive attribute from the group of attributes in a particular region or area. অনেক কিছুর মধ্যে, একটা নির্দিষ্ট অঞ্চলে অনেক কিছুর মধ্যে যখন আমরা ডমিনেন্টিভ পার্টটা আর ডিস্টিংটিভ পার্টটা আলাদা করে নিতে পারি, যে পদ্ধতিতে, যে প্রসেসের মধ্যে দিয়ে করি, সেটাই অ্যানালাইসিস। আর কি বলছে, দিস অ্যানালাইসিস ইজ মেনলি ইউজড ইন দ্য ফিল্ড অফ আরবান জিওগ্রাফি, ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার জিওগ্রাফি। স্পেশালি এই পুরো জিনিসটা, মানে এই যে প্রসেস বা এই যে অ্যানালাইসিসটা হয়, সেটা কিন্তু মেনলি শুধুমাত্র আরবান এরিয়াতেই লক্ষ্য করা যায় বা আরবান জিওগ্রাফির ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল। প্রথমত আরবান, দ্বিতীয়ত কী কী রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, এগ্রিকালচার রয়েছে, মাইনিং সেক্টর রয়েছে। এই সমস্ত ডিপার্টমেন্টের বিভিন্ন পর্যায়কে আমরা এই ডমিনেন্ট অ্যান্ড ডিস্ট্রিক্টিভ ফাংশনের মধ্যে তুলে ধরি। এবার তোমাদেরকে খুব সহজভাবে ব্যাপারটা বলি। দেখো, ডমিনেন্ট মানে কি, তোমাদের আগেই বললাম, ডমিনেন্ট মানে হচ্ছে যে প্রভাব বিস্তার করে। মানে কীরকম, ধরো তোমরা তো অনেকেই 11-12-এ কার্টোগ্রাফি করেছো, সেখানে তোমরা পাই ডায়াগ্রামও এঁকেছো। তো পাই ডায়াগ্রাম জিনিসটা কি জানো তো, যে একটা গোল বৃত্ত আঁকতে হয় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। সেখানে আমরা কি কি দেখাই, ধরো কথার কথা বলছি, আমি ওয়েস্ট বেঙ্গলে একটা মেল ফিমেলের ওপর একটা পাই চিত্র অঙ্কন করব। সেটা দেখতে কীরকম হয়, জাস্ট তোমাদের বোঝাবার জন্য আমি করছি। দেখো, ধরো এরম একটা বৃত্ত থাকে, এই বৃত্তটার ভেতরে আমি এবার ওয়েস্ট বেঙ্গলের মেল ফিমেলকে রিপ্রেজেন্ট করব। সেটার জন্য আমাকে ক্যালকুলেশন করতে হয়। কি ক্যালকুলেশন করতে হয়, সেই 360 ডিগ্রি দিয়ে আমাদের যে পোর্শনটা থাকে তার পার্সেন্টেজ বার করে তাকে 360 দিয়ে আমরা গুণ করি। ধরো আমি কথার কথা বললাম, মেলে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে হচ্ছে 50 জন আর ফিমেলে রয়েছে ধরো 40 জন, তাহলে অল টোটাল কত হলো আমাদের 90 জন। তাহলে কি হবে, যখন আমি মেলের ক্ষেত্রে করব তখন ব্যাপারটা হয়ে যাবে 50/90 ইন্টু 360। ওকে, সেমভাবে এখানেও তাই করব, 40/90 ইন্টু 360 ডিগ্রি। তার মানে আমাকে বার করে নিতে হচ্ছে। তাহলে ধরো এখানে আমি যদি কাটাকুটি করে দিই, 4 নং 36 আর এটাও সেম 4, তাহলে কত হলো আমার, দেখো এটাই বেরোলো হচ্ছে, মেলের ক্ষেত্রে বেরোলো আমার 200 ডিগ্রি, ফিমেলের ক্ষেত্রে আমার বেরোলো হচ্ছে 160 ডিগ্রি। তো আমি কি করব, এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেব, তারপরে আমি 200 ডিগ্রিকে দেখাবো, ধরো 200 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি এরকম বেরোলো। ওকে, আর এটা ধরো ফিমেলে 160 ডিগ্রি আমরা দেখাচ্ছি। তাহলে ব্যাপারটা কীরকম হলো দেখো, খুব ইজিলিভাবে বোঝানো যায়। ধরো এইটা আমি কালার করে দিলাম,
এটা আমি কালার করে দিলাম, এটা হচ্ছে মেল, এদিকটা হচ্ছে আমার ফিমেল। এটাকে বলে পাইচিত্র, এটা তোমরা জানো। এবার হচ্ছে এর মধ্যে দিয়ে আমি কিভাবে ডমিনেন্ট আর ডিস্টিংটিভটা বোঝাবো। দেখো, ডমিনেন্ট মানে হচ্ছে অনেকগুলো ডেটার মধ্যে যে ডেটাটায় আমি যার প্রভাব সবচেয়ে বেশি পাচ্ছি। মানে ধরো এরকম অনেকগুলো ডেটা রয়েছে, ওকে। তো এর মধ্যে এই পাইচিত্রের মধ্যে আমরা কি বুঝতে পারলাম, মেলের সংখ্যা বেশি, তার মানে ডমিনেন্ট কে, মেল। বোঝাতে পারলাম, মানে যে সবচেয়ে বেশি থাকবে সে হচ্ছে তোমার ডমিনেন্ট। যে কোনো মানে ধরো ইন্ডিভিজুয়াল যদি আমি ক্যারেক্টারিস্টিক্সগুলো বার করতে যাই আমার যে কোনো ডেটার ক্ষেত্রে, তো তার মধ্যে পাইচিত্র অঙ্কন করলাম, তার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি সে হয়ে গেল আমার ডমিনেন্ট। এবার হচ্ছে ডিস্টিংটিভ। এই ব্যাপারটা কীরকম, এটা সাধারণভাবে একটা রিজিয়নের ওপর একটা সিঙ্গেল সেকশনে বোঝানো যাবে না, এটা একটা রিলেশনশিপ বোঝায়। এটা হচ্ছে আমার পার্সেন্টেজের হিসাব অনুযায়ী, মানে এই দিকটা হচ্ছে আমার বেশি পার্সেন্টেজ, এই দিকটা আমার কম, তো যে বেশি পার্সেন্টেজ সেই হবে ডমিনেটিং। অবভিয়াসলি সে ডমিনেন্ট করছে না অন্যজনকে, তো ডমিনেটিং হিসাবে বা ডমিনেন্ট অ্যানালাইসিস হিসাবে আমরা কি পেলাম, এই বৃত্তটার মধ্যে মেল হচ্ছে ডমিনেন্ট, ওকে। তো ডিস্টিংটিভের ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে বার করতে পারবো না। ডিস্টিংটিভের ক্ষেত্রে কিন্তু আমাকে পুরোটার একটা গড় বার করতে হবে, তারপর সেখান থেকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে হবে, তবে গিয়ে আমি বুঝতে পারবো সব কটার মধ্যে কে সবচেয়ে ইউনিক পার্সন, ওকে। তো চলো এবার ডিটেলসটা বলে দিই, এটা আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য বললাম। দেখো এখানে কি বলছে, ডমিনেন্ট ফাংশন মিনস, কি বোঝায় ডমিনেন্ট ফাংশন, দ্য অ্যাট্রিবিউটস হুইচ শেয়ার দ্য হাইয়েস্ট প্রপোর্শন ইজ আইডেন্টিফাই অ্যাজ মোস্ট ইনফ্লুয়েন্সড ওয়ান। ডেফিনেটলি এটা আমি তোমাকে শুধু মেল ফিমেল দিয়ে দেখিয়েছি। ধরো এরকম থাকে না, সেই জেনারেল এসটি এসসি ওবিসি তাদের যে ডিভিশনগুলো করা হলো, ধরো কোনো একটা স্টেটে দেখতে পাওয়া গেল যে সেখানে হয়তো জেনারেলের সংখ্যা বেশি, বা ধরো এসটির সংখ্যা বেশি, বা ধরো এসসির সংখ্যা বেশি। এই যে ব্যাপারটা পার্সেন্টেজ ওয়াইজ যে সবচেয়ে বেশি থাকবে একটা পাই বা একটা প্রপোর্শনের ক্ষেত্রে, সে হয়ে যাবে ডমিনেন্ট। বুঝতে পারলাম। এবার হচ্ছে ডিস্টিংটিভ। ডিস্টিংটিভটাই মেন, এবং এটা একটু অন্য ধরনের, বা এটা অ্যানালাইসিস করতে হয় একটু বেশি ডিটেলসে। তো এই অ্যানালাইসিসটা প্রথম করেছিল নেনসেল বলে একজন ব্যক্তি, যিনি প্রথম এই ডিস্টিংটিভ অ্যানালাইসিসকে জিওগ্রাফিতে অ্যাপ্লাই করার চেষ্টা করেছিল, এবং সেটা কোথায় না, অবভিয়াসলি আরবান জিওগ্রাফিতে, এবং তিনি সেখানে মিন বার করেছেন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করেছেন, এবং তারপরে গিয়ে তিনি দেখাতে পেরেছিলেন যে কী কীভাবে কত কত দিক থেকে এই ডিস্টিংটিভটা লক্ষ্য করা যাচ্ছে। দেখো কি বলছে, আ ক্যারেক্টার হুইচ মেক্স অ্যান এরিয়া অর রিজিয়ন ডিফারেন্ট ফ্রম আদার্স। এমন একটা কিছু ক্যারেক্টারিস্টিক্স, এমন একটা স্পেশাল কোনো ব্যাপার যেটা সবার থেকে ওকে আলাদা করছে। ধরো আমি বলছি যে আমি অল ওভার দ্য ইন্ডিয়া যতগুলো স্টেট আছে সব কটা স্টেটের মধ্যে এই কাস্টের ডিভিশনটা তৈরি করলাম। এবার দেখা গেল সব কটা স্টেটেই নাই জেনারেল বেশি হচ্ছে, নাই এসটি বেশি হচ্ছে, নাই জেনারেল বেশি হচ্ছে, নাহলে ওবিসি বেশি হচ্ছে। পার্টিকুলার ধরো একটা স্টেটে গিয়ে কি দেখতে পেলাম না, সেখানে শুধুমাত্র এসটি বেশি, তাহলে বাকি সবার মধ্যে ও আলাদা হয়ে গেল? ডেফিনেটলি না। শুধু ওই একমাত্র স্টেট যার মধ্যে ওবিসি বা জেনারেল বা অন্যান্য কাস্টের সেভাবে গুরুত্বই নেই, ম্যাক্সিমামটাই কভার করে আছে কি, এসটি। তখন কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে ডিস্টিংটিভ অ্যানালাইসিস, সবার মধ্যে ও আলাদা, ওকে। পুরো মানে আমি যদি স্টেট ওয়াইজ দেখি, ইন্ডিভিজুয়ালি এক একটার দেখি, তখন সেটা হয়ে যাচ্ছে ডমিনেটিং। কিন্তু যখন আমি হোল পুরো এরিয়ার মধ্যে সার্ভে করছি এবং সবচেয়ে ইউনিক পার্টটা খুঁজে বের করছি, তখন সেটা হয়ে যাচ্ছে ডিস্টিংটিভ। কি বলছে দেখো, নেনসেল অ্যান আরবান জিওগ্রাফার অ্যাটেম্প টু মেজার ডিস্টিংটিভনেস অফ দ্য ফাংশন অফ ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরি। উনি প্রথম ইন্ডাস্ট্রিতেই করেছিলেন, এবং কার ওপর করেছিলেন, অফ ওয়ার্কার্স ইন দ্য ডিফারেন্ট আরবান সেক্টরস। বিভিন্ন আরবান সেক্টর থেকে উনি দেখেছিলেন যে কতজন করে লেবার পাওয়া যাচ্ছে বা কতজন করে শ্রমিক পাওয়া যাচ্ছে, এবং তাদের ভ্যারাইটি কত রকমের ছিল, কত রকমের ভ্যারাইটি দেখতে পাওয়া যাচ্ছে, সেটা তিনি আইডেন্টিফাই করেছিলেন। এবং সেটা করতে গিয়ে তিনি দুটো ফর্মুলা অ্যাপ্লাই করেছে, যেটা তোমাদের বললাম। তোমরা গড় বার করতে সবাই জানো, অ্যারিথমেটিক মিন কীভাবে বার করে তোমাদের আর নতুন করে বলার কিছু নেই, তাও আমি একবার অ্যানালাইসিস করে দিচ্ছি বাই ফর্মুলা। দেখো সাধারণভাবে কী হয়, যখন আমরা অ্যারিথমেটিক মিন বার করি সেটাকে আমরা ড্যাশ এক্স স্মল এক্স লিখি, আর সেটাতে কি হয়, সামেশন এক্স বাই এন হচ্ছে ফর্মুলা। সামেশন এক্স মানে যা যা তোমার টোটাল ক্যাটাগরি রয়েছে সেগুলো সব কটাকে তুমি যোগ করে দেবে, ডিভাইডেড বাই এন মানে সিরিয়াল নাম্বার ওয়াইজ কতগুলো ক্যাটাগরিকে তুমি যোগ করলে সেই সংখ্যাটা দিয়ে তুমি ভাগ করে দেবে, তাহলেই তুমি পেয়ে গেলে কি, অ্যারিথমেটিক মিন।
এটা বার করেছিলেন। তারপর সেই অ্যারিথমেটিক মেনের সাহায্যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হয়। তোমরা সবাই ক্লাস 12-এ স্ট্যাটিস্টিক্স করেছো, তো তোমরা জানো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী জিনিস, প্রমাণ বিচ্যুতি যাকে বলা হয়। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে গেলে মিন তো বার করা বাধ্যতামূলক, তোমরা সবাই জানো। কেন মিন বার করতে হয়? এক্স তো আমাদের দেওয়াই থাকে, মানে ইন্ডিভিজুয়াল ধরো কোনো একটা ইয়ারের ধরো আমি কথার কথা বললাম মাইগ্রেশনের টাইপস দেওয়া রয়েছে। ধরো 2010-এ 15 জন মাইগ্রেট হয়েছে, 2011-তে 20 জন মাইগ্রেট হয়েছে, এইভাবে একটা চার্ট দেওয়া রয়েছে। তোমাদের ফার্স্ট কাজ কী হবে? অবভিয়াসলি যেটা দেওয়া রয়েছে, যে ডেটাটা দেওয়া রয়েছে সেটাই হচ্ছে তোমাদের এক্স। তো এই এক্স থেকে মিনটা বার করে নিতে পারবো আমরা, সবকটাকে যোগ করে কতগুলো দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করে দেবো, মিন বেরিয়ে গেল। এবার এই মিনটা থেকে ইন্ডিভিজুয়াল প্রতিটা যে এক্সের ভ্যালু আছে তাকে বিয়োগ করবো। দেখো আমি লিখে দিয়েছি, ডি মানে হচ্ছে এখানে আমরা যে ডিভিশনটা বার করবো তার ফর্মুলাটা জানো তোমরা, √(d²/n). তো এই ডিটা কী জিনিস সেটা তোমাদের জানতে হবে, তাই আমি আলাদা করে লিখে রেখেছি। এক্স মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল ভ্যালুকে সেই যে মিন বেরিয়েছে সেই মিন অ্যারিথমেটিক মিনটা দিয়ে বিয়োগ করব। অবভিয়াসলি মনে রাখবে প্রথমে কিন্তু আমরা সংখ্যাটাকে বসাবো, ইন্ডিভিজুয়াল ভ্যালুটাকে বসাবো, এক্সকে বসাবো, মাইনাস দিয়ে হচ্ছে আমার মিনের ভ্যালু। অনেকে ভুল করে মিনটাকে আগে বসিয়ে দেয় তারপরে এক্সের ভ্যালুগুলো পুট করে, না, আগে এক্স মাইনাস মিনের ভ্যালু। ওকে, এইভাবে ধরো সবকটা বার করে নিলাম, তারপর সেটা আমার ডি বেরোচ্ছে, ইন্ডিভিজুয়ালি প্রতিটা ডি বার করে নিয়ে তার সামেশন করে দিলাম, তারপর তার স্কোয়ার করে ফেললাম। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করেন এবং তারপরে তিনি বোঝান যে কিভাবে স্টেজ বাই স্টেজ আমরা ডিস্টিংটিভ দেখতে পাই। কোথাও ফার্স্ট স্টেজে ডিস্টিংটিভ দেখা যাচ্ছে, তো কোথাও থার্ড স্টেজে গিয়ে ডিস্টিংটিভের পরিমাণটা আস্তে আস্তে কমতে কমতে যাচ্ছে। এটা একটা হিউজ ক্যালকুলেশন, এটা তোমাদের অত ডিটেলস জানার দরকার নেই। তবে এটুকু বলতে পারি যে এই যে তোমার ডমিনেন্ট অ্যান্ড ডিস্টিংটিভ অ্যানালাইসিস রয়েছে, এই দুটো কিন্তু দুটো আলাদা ব্যাপার, সম্পূর্ণ দুটো আলাদা ব্যাপার। এগুলোকে তোমরা এক্সেলের মাধ্যমেও সমাধান করতে পারো, হাতে ক্যালকুলেশন করেও সমাধান করতে পারো। মেনলি এটুকু বলতে পারি যে ডমিনেন্টটা হচ্ছে কিন্তু ওয়ান পার্ট অফ কার্টোগ্রাফি রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে বলছি, কার্টোগ্রাফি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং স্পেশালি প্রপোর্শন অর্থাৎ পাই চিত্র দ্বারাই রিপ্রেজেন্ট করা হয়। অন্যদিকে ডিস্টিংটিভটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা ক্যালকুলেশন, যেখানে আমরা স্ট্যাট ইউজ করি, মিন ইউজ করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করি এবং তারপরে আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাই, যেখান থেকে আমরা বুঝতে পারি হু ইজ দ্য ডিস্টিংটিভ অফ অল দ্য ক্যাটাগরিজ অফ অল দ্য ডেটাস অ্যান্ড অল দ্যাট। তার মানে ডিস্টিংটিভ হচ্ছে সবার মধ্যে থেকে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন জিনিসটাকে তুলে বার করে নিয়ে আসার, অন্যদিকে ডমিনেন্ট হচ্ছে প্রতিটা ইন্ডিভিজুয়াল টপিকের মধ্যে কে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে তাকে খুঁজে বার করা। ওকে, তার মানে এইটুকু তো বোঝাই যাচ্ছে ডমিনেন্ট কিন্তু প্রতিটা ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। একটা হোল ডেটার মধ্যে ডমিনেন্টটা কিন্তু প্রতিটা ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, কিন্তু ডিস্টিংটিভ কখনোই চেঞ্জ হবে না। ডিস্টিংটিভের ভ্যালুও কিন্তু একটাই বেরোবে। পুরো ডেটার ক্ষেত্রে ডিস্টিংটিভ আমার একটা বেরোবে, পুরো ডেটার ক্ষেত্রে ডমিনেন্ট আমার প্রতিটার ক্ষেত্রে বেরোবে এবং প্রতিটা ইন্ডিভিজুয়ালও হতে পারে। আশা করছি তোমাদের ডমিনেন্ট অ্যান্ড ডিস্টিংটিভের কনসেপ্টটা দিতে পেরেছি। যে কোনো বইতে তোমরা ডিটেলস পেয়েই যাবে, গুগলে সার্চ করলে সেখানেও তোমরা পেয়ে যাবে। তো এটাই ছিল ডমিনেন্ট অ্যান্ড ডিস্টিংটিভ অ্যানালাইসিসের ডিসকাশন। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর যদি কোথাও এনকোয়ারি থাকে সেটাও আমাকে জানিও। এবার যেটা বলার সেটা হচ্ছে তোমরা অনেকেই অনেক কিছু বলছো আমাকে, তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি এবং এই রিলেটেড যে স্ট্যাটের টপিকগুলো আছে সেগুলো ব্যাখ্যা করে দেওয়া। তবে তার আগে তোমাদের একটা, অনেকেরই বলছো বই নেই বা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে একটা জিনিস বলতে পারি, তোমাদের 12-এ যেটা তোমরা স্টার্ট করেছো সেইটাই তোমাদের পরবর্তী সময় আছে। হ্যাঁ, একটু ব্রড কনসেপ্টে আছে, কিন্তু তোমরা যদি ওই ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল বইটাও ফলো করো তাহলেও তোমরা কিন্তু মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলো, সেন্ট্রাল টেন্ডেন্সি বলো, এগুলো সম্পর্কে বেসিক আইডিয়াটা তোমরা পেয়েই যাবে। বাকিটা তো আমি আছি, নেক্সট ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের এঙ্গেজমেন্ট আমাকে খুব খুব এনকারেজ করছে। থ্যাংক ইউ অল অফ ইউ। এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তাদেরও কোথাও গিয়ে আমার হেল্পটা কাজে লাগে বা আমি তাদেরকে হেল্প করতে পারি। সো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।